বিসমিল্লাহির রহমানির রহিম। আদিতমারি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের নবাগত প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমরা এমন এক সময় এই কলেজে আগমন করেছ যখন সারা বিশ্বের ন্যায় আমরাও অতিবাহিত করছি এক সংকটময় সময়। এই সংকটকালীন সময় পার করার জন্য আমাদের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আজিজুর রহমান স্যারের সার্বিক নির্দেশনায় আদিতমারি সরকারি কলেজ আয়োজন করেছে অনলাইন শিক্ষা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ তোমাদের স্বাগত জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আদিতমারি সরকারি কলেজ। আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের বিষয়ে পাঠদান করব। আশা করছি আজকের আলোচনা তোমাদের পাঠ পরিচালনায় সাহায্য করবে। আমি আজকে তোমাদের সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপক কে এবং ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে ব্যবস্থাপনা একটি অত্যাবশ্যকীয় সামাজিক প্রক্রিয়া হিসেবে স্বীকৃত। সভ্যতার শুরুতে এর ব্যবহার শুরু হয়েছে এবং তা নানা বিবর্তনের মধ্য দিয়ে ক্রমে ক্রমে উন্নতি লাভ করে বর্তমানে একটি স্বতন্ত্র নৈপুণ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সমাজের সর্বস্তরে এর বিচরণ লক্ষ্য করা যায়। কি পরিবার, কি ক্লাব, কি উপাসনালয়, কি শিক্ষা প্রতিষ্ঠান, কি ব্যবসায় প্রতিষ্ঠান, কি সরকার বা রাষ্ট্র, অর্থাৎ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ব্যবস্থাপনা ব্যবহৃত হয় না। ব্যবস্থাপনার কাজ হচ্ছে পরিকল্পনা করা, সংগঠিত করা, কর্মী সংগ্রহ করা, নির্দেশনা দান, উৎসাহ প্রদান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। মানবীয় প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করে প্রাপ্ত উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের মধ্যেই ব্যবস্থাপনার মৌলিকত্ব নিহিত রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনায় যাব ব্যবস্থাপনার ধারণা। মনে করো জনাব গোলাম মাওলা একটি কলেজের অধ্যক্ষ। তিনি তার কলেজে 1500 জন ছাত্রছাত্রী ভর্তি করাবেন বলে ঠিক করলেন। এ লক্ষ্যে কাকে কোন দায়িত্ব ও কর্তব্য দেয়া যায় তিনি তা নির্ধারণ করলেন। অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য কিছু শিক্ষক নিয়োগ দিলেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি শিক্ষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকেন। শিক্ষকরা যাতে তাদের সর্বোচ্চ দিয়ে ছাত্রছাত্রীদের পড়াতে পারেন তার জন্য তাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন এবং তিনি প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে তার জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশ দিলেন। সর্বোপরি প্রাতিষ্ঠানিক কাজ সঠিকভাবে চলছে কিনা তিনি সময়ে সময়ে তদারকি করেন। জনাব গোলাম মাওলার এই সকল কাজগুলো ব্যবস্থাপনা কাজের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের পারিভাষিক প্রতিশব্দ। অনেক ব্যবস্থাপনা বিশারদগণের মতে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় বা ল্যাটিন ম্যানেজিয়ার MANEGIAR
MANAGERE এই ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দি হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। এর সমার্থক শব্দ হলো টু হ্যান্ডেল বা চালনা করা। আবার অনেকে মনে করেন ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি ম্যানেজ MENAGE ম্যানেজ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যথাক্রমে পথ প্রদর্শন বা নেতৃত্বদান ও পরিচালক। আবার অনেক ব্যবস্থাপনা বিশারদ ম্যানেজমেন্ট শব্দটিকে ম্যানেজ প্লাস মেন প্লাস টি অর্থাৎ ট্যাক্টফুলি এই তিনটি শব্দের সমাহার রূপে গণ্য করে থাকেন। অর্থাৎ মানুষকে কৌশলে পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে থাকে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। একটি প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণের যথা মানবীয় ও বস্তুগত এই উপকরণের প্রয়োজন পড়ে। মানবীয় উপকরণের মধ্যে রয়েছে মানুষ বা জনশক্তি বা মানব সম্পদ, আর বস্তুগত উপকরণের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, মালামাল বা কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। এই উপকরণগুলোকে ইংরেজিতে 6M অর্থাৎ মেন, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট এবং মেথড নামে আখ্যায়িত করা হয়। যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য উক্ত উপকরণগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই উপকরণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ বা মানব সম্পদ। শিক্ষার্থীরা, আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফাওয়েলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ প্রদান করা, সমন্বয় সাধন করা ও নিয়ন্ত্রণ করা। অপরদিকে অধ্যাপক টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিনের মতে ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠন, উৎসাহিতকরণ ও নিয়ন্ত্রণের একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষ ও অন্যান্য সম্পদের ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জন করে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণের আলোচনা এবং দুটি সংজ্ঞা যে বললাম, এই সংজ্ঞার আলোকে ব্যবস্থাপনার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো হলো এরকম যে, 1. ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। 2. এটি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। 3. এর উদ্দেশ্য অর্থাৎ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো মানবীয় ও বস্তুগত উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করা এবং
ব্যবস্থাপনা অন্যের দ্বারা কাজ আদায়ের একটি কৌশলও বটে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণের আলোচনা এবং সংজ্ঞা ও বৈশিষ্ট্যের আলোকে পরিশেষে বলা যেতে পারে যে ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে দক্ষ ও কার্যকরভাবে অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণগুলোকে সঠিকভাবে ব্যবহার করা। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ব্যবস্থাপনা সম্পর্কে তোমাদের ধারণা দিতে পেরেছি এবং তোমরা ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পেয়েছ। আমরা এখন আলোচনায় যাব পরবর্তী বিষয়, অর্থাৎ ব্যবস্থাপক কে। ইংরেজি ম্যানেজার শব্দের বাংলা আভিধানিক অর্থ ব্যবস্থাপক। ইতিপূর্বে বলেছিলাম ম্যানেজমেন্ট শব্দের পারিভাষিক প্রতিশব্দ হলো ব্যবস্থাপনা। এবারে বলছি ইংরেজি ম্যানেজার শব্দের বাংলা আভিধানিক অর্থ হলো ব্যবস্থাপক। আভিধানিক অর্থে ব্যবস্থাপক, সংগঠক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী, পরিচালক, নীতি নির্ধারক ইত্যাদি ব্যক্তিবর্গকে ব্যবস্থাপক বলে। অনেক ব্যবস্থাপনা বিশারদগণের মতে ল্যাটিন শব্দ ম্যানেজিও এবং ফরাসি শব্দ ম্যানেজার হতে পরিবর্তিত হয়ে ম্যানেজার শব্দটির উৎপত্তি হয়েছে। সাধারণ অর্থে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত তাকে বা তাদেরকে ব্যবস্থাপক বলে। কি বললাম? সাধারণ অর্থে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত তাকে বা তাদেরকে ব্যবস্থাপক বলে। একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পাদন করতে হয়, বিধায় তাকে সমস্ত কাজের জন্য দায়ীও থাকতে হয়। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, কার্যাবলী ও সম্পদ সংগঠিত করেন, নেতৃত্ব প্রদান করেন এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন। R.W. গ্রিফিনের মতে ব্যবস্থাপক হলেন এমন একজন ব্যক্তি যার প্রধান দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পাদন করা। ব্যবস্থাপক হচ্ছেন এমন একজন ব্যক্তি যে ব্যবসায় এবং অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন। তো শিক্ষার্থীবৃন্দ, এই ব্যবস্থাপককে এই বিষয়ে এতক্ষণের আলোচনা শেষে এসে বলা যেতে পারে ব্যবস্থাপক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জন ও কার্যাবলী সম্পাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, উপায় উপকরণ আদি সংগঠিত করেন, নেতৃত্ব দান করেন, অন্যদের কাজ তদারকি করেন, বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করেন এবং সামগ্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আসলে সেই ব্যক্তি হচ্ছেন ব্যবস্থাপক। আমরা এবারে আলোচনায় যাব ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য কি কি। আমরা সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে সংজ্ঞা এবং আলোচনার আলোকে কয়েকটি বৈশিষ্ট্যর কথা বলেছিলাম, যেমন ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়, ব্যবস্থাপনা কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি, ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো মানবীয় ও বস্তুগত উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করা এবং ব্যবস্থাপনা অন্যের দ্বারা কাজ আদায়ের একটি কৌশল মাত্র। তো আমরা এখন যে বৈশিষ্ট্য আলোচনা করব এটি একটু বিস্তারিত। আলোচনায় যাচ্ছি ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে। সমাজবদ্ধ মানুষের বিভিন্ন প্রকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডে ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় হিসেবে পরিচিত। ব্যবস্থাপনা এমন একটি স্বতন্ত্র নৈপুণ্য
যার মাধ্যমে সর্বাধিক দক্ষতা ও মিতব্যয়িতার সাথে প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। এটি মূলত প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত মানবীয় ও অমানবীয় সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর একটি কৌশল বিশেষ। প্রতিষ্ঠানভেদে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়ে থাকে, তবে বিভিন্ন ধরনের হলেও প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যেগুলো মিল থাকবে। মূলত আসলে প্রতিষ্ঠানের উপর ভিত্তি করেই উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য নির্ধারিত হয়, কিন্তু তারপরেও কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে বা মৌলিক প্রকৃতি রয়েছে যেগুলো ছোট বড় সকল প্রতিষ্ঠানেই লক্ষণীয়। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো হলো এরকম: 1. অবিরাম প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি। ব্যবস্থাপনার এই কাজগুলো পরপর ধারাবাহিক ও অবিরামভাবে চলতে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনাকে কতকগুলো কার্য যেমন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়। এর কোনো একটি কাজে সমস্যা হলে অন্য আরেকটি কাজে সমস্যা দেখা দেয়, তাই বলা হয় পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে, এবং এই জন্য বলা হচ্ছে যে ব্যবস্থাপনা একটি অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ একটি কাজের পরে অন্য একটি কাজ করতে হবে এবং এর মধ্যে কোনো একটি কাজের ব্যাঘাত ঘটলে তারপরে অন্য কাজগুলোতেও ব্যাঘাত ঘটবে। 2. লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনা হলো একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উপায়। এই লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন কর্মপ্রচেষ্টা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হয়। এই লক্ষ্যকে কেন্দ্র করেই ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রতিটি কাজ সম্পাদিত হয়। লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা যায় না। 3. ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজবদ্ধ মানুষের কল্যাণ সাধন ও সামাজিক অগ্রগতির জন্য কাজ করে, অর্থাৎ ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদনে ব্যবস্থাপককে সমাজে বসবাসরত মালিক, শ্রমিক, সরবরাহকারী, ভোক্তা, সরকার ইত্যাদি পক্ষের প্রতি ক্রিয়াশীল থেকে কাজ করতে হয়। 4. কাজ আদায়ের কৌশল। ব্যবস্থাপনা হচ্ছে অন্যের প্রচেষ্টার মাধ্যমে কাজ আদায় করে নেওয়ার একটি কৌশল বিশেষ, কারণ একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কর্মীদেরকে কাজের যথাযথ দায়িত্ব প্রদান করেন, কার্য সম্পাদনের উপযুক্ত নির্দেশনা দান করেন, প্রেষণা দান করেন, নেতৃত্ব প্রদান করেন এবং সর্বোপরি সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিকভাবে কাজ আদায় করে নেন। ফলে সহজেই প্রাতিষ্ঠানিক অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়। 5. জ্ঞানের পৃথক শাখা। বর্তমানে ব্যবস্থাপনাকে জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে গণ্য করা হয়ে থাকে, কেননা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্য পরিচালনা করা যায় না। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফাউলের মতে ব্যবস্থাপনা জ্ঞানের একটি পৃথক শাখা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে অনায়াসে একে অন্তর্ভুক্ত করা যায়। 6. বিজ্ঞান ও কলা। ব্যবস্থাপনা একদিকে যেমন একটি বিজ্ঞান, অপরদিকে তেমনি একটি কলা। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়, ঘটনা বা অবধারিত সত্যকে জানার জন্য আহরিত ও গৃহীত জ্ঞানের সমষ্টি। অপরদিকে
কোনো সুনির্দিষ্ট ফলাফল অর্জনের জ্ঞানই হচ্ছে কলা। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা উভয়ই, কারণ ব্যবস্থাপনাও একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তার আহরিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে থাকে। এ কারণে ব্যবস্থাপনাকে বিজ্ঞান ও কলা নামে অভিহিত করা হয়েছে। 7. অর্থনৈতিক সম্পদ। উৎপাদনের কাজে লাগে এবং যার আর্থিক মূল্য রয়েছে তাকে অর্থনৈতিক সম্পদ বলে, যেমন ভূমি, শ্রম ও মূলধন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এই সকল উপকরণ পরিপূর্ণ থাকা সত্ত্বেও সুদক্ষ ব্যবস্থাপনার অভাবে এগুলোকে কাজে লাগিয়ে অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব হয় না। ব্যবস্থাপনা ব্যবসায়ে নিয়োজিত এই সকল উপকরণগুলোকে যথাযথভাবে সংগঠিত ও সমন্বিত করে সফলতার সাথে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে থাকে। 8. সর্বজনীনতা। ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সর্বত্রই এর গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতাকে বোঝায়, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান, তা ব্যবসায়িক বা অব্যবসায়িক, সরকারি বা বেসরকারি, ছোট বড়, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, হাসপাতাল হোক, সর্বত্রই ব্যবস্থাপনার উপস্থিতি ও প্রয়োজনীয়তা সমান। গ্রিক দার্শনিক সক্রেটিস প্রায় 2500 বছর পূর্বে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ব্যবস্থাপনা সর্বজনীন বলেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। তাহলে ব্যবস্থাপনার মূল বৈশিষ্ট্যগুলো হলো এরকম যে এটি একটি অবিরাম প্রক্রিয়া। লক্ষ্য অর্জনের উপায়, ব্যবস্থাপনা হচ্ছে একটি লক্ষ্য অর্জনের উপায়। 3 হচ্ছে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। 4 হলো ব্যবস্থাপনা কাজ আদায়ের কৌশল। 5 হচ্ছে ব্যবস্থাপনা জ্ঞানের একটি পৃথক শাখা। 6 ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা উভয়ই। 7 ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ এবং সর্বোপরি ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়। তো এতক্ষণের আলোচনা শেষে এসে বলা যেতে পারে ব্যবস্থাপনা হচ্ছে একটি সার্বজনীন, মানবীয় ও সামাজিক প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের হাতিয়ার হিসেবে কাজ করে। উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা তা বিচার করে এবং এর কার্যকারিতা পরিমাপ করা যায় এই ব্যবস্থাপনার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এ ছিল আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আলোচনার বিষয়। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং পরবর্তীতে এই প্রথম অধ্যায় থেকে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাগুলোতে অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।